রাত প্রায় 10টার কাছাকাছি। রোদ এখনো শুভ্রের শরীরে ভর দিয়ে দাঁড়িয়ে আছে। হুঁশে আছে, কিন্তু পুরো শরীর নেতিয়ে আছে। শরীরে কোনো শক্তি পাচ্ছে না। শুভ্র রোদকে আষ্টে পিষ্টে জড়িয়ে আছে। রোদ যতই চেষ্টা করছে শুভ্রের কাছ থেকে দূরে রাখতে, ততই যেন বারবার দুর্বল হয়ে পড়ছে। এত নিষ্ঠুর কঠোর মনে মানুষকে কেন ভালোবাসলো? রোদ নড়ে চড়ে উঠে শুভ্রের কাছ থেকে নিজেকে ছাড়াতে চায়, কিন্তু শুভ্র আরো শক্ত করে নিজের সাথে জড়িয়ে ধরে। রোদের ছোটাছুটি থেমে যায়। আগের ন্যায় পড়ে থাকে শুভ্রের বুকে। ডুকরে কেঁদে উঠে রোদ। রোদ এভাবে কাঁদতে দেখে শুভ্রের বুকের ভিতর মোচড় দিয়ে উঠে। মুখে কিছু বলতে পারে না, আরো শক্ত করে জড়িয়ে ধরে রোদকে। রোদ কাঁদতে কাঁদতে শুভ্রের পিছনে গেঞ্জি খামচে ধরে। কান্না ভেজা কণ্ঠে রোদ বলে ওঠে, রোদ, আপনি খুব খারাপ শুভ্র ভাই, খুব খারাপ। আপনি যে আঘাত আমাকে করেছেন তার জন্য আমি আপনাকে কখনোই মাফ করব না। আপনি জোর করে নিজের কাছে আমাকে রাখতে পারবেন, কিন্তু আপনি কখনোই রোদকে নিজের করে পাবেন না, কখনোই না। বড্ড অভিমান কণ্ঠে কথাগুলো বলে উঠে রোদ। পুনরায় আবার ফুপিয়ে কেঁদে ওঠে। শুভ্রের বুকের ভেতর চিনচিন করে ব্যথা শুরু করে। শুভ্র রোদকে নিজের বুক থেকে তুলে দু গালে হাত রেখে রোদের কপালে কপাল ঠেকিয়ে জোরে শ্বাস ফেলে। রোদের সর্ব অঙ্গ কেঁপে ওঠে। শুভ্রের দৃষ্টি স্থির রোদের চোখের দিকে তাকিয়ে বলে ওঠে, শুভ্র, আমার তোকে মাপ করতে হবে না। তুই যেরকম আসিস সেরকম থাক। তবে হ্যাঁ, আমার থেকে দূরে যাওয়ার চিন্তা মাথায় আনিস না। ভুলেও আমার কথা অবাধ্য হোস না, তাহলে তার বিপরীত তোকে ভয়ঙ্কর কিছু মুখোমুখি হতে হবে। কথাটা মাথায় রাখিস। আর আমি তোকে ভালোবাসি না, ঘৃণা করি। আর তোকে এই ঘৃণা নিয়ে সারা জীবন আমার সাথে কাটাতে হবে। মাথায় ঢুকিয়ে নে। শুভ্রের মুখে ভালোবাসি না কথাটা শুনে ঠোঁট কেঁপে কান্না আসে রোদের। ঠোঁট কামড়ে নিজের কান্না আটকানো ব্যথা চেষ্টা করে। আচ্ছা, যে মানুষটা আমাকে ভালোবাসে না তার পেছনে কেন সে পড়ে থাকবে? সে শুভ্রের কাছে থাকবে না, কোনো মতেই থাকবে না সে। রোদ কথাগুলো মনে মনে বলে। শুভ্র হুট করে রোদকে কোলে নিয়ে হাঁটা দেয়। আকস্মিক এমন হওয়াতে রোদ ভয়ে চোখ মুখ খিসে বন্ধ করে ফেলে। শুভ্র রোদকে ভয় দেখাতে হাতের বাঁধন একটু হালকা করে। রোদ ভয়ে শুভ্রের গলা জড়িয়ে ধরে। রোদকে গলা জড়িয়ে ধরতে দেখে শুভ্র মুচকি হাসে হাঁটা দেয় নিচে নিজের রুমের উদ্দেশ্যে। রোদকে রুমে এনে বেডে শুয়ে দিয়ে বলে উঠে, শুভ্র, এখানে চুপচাপ শুয়ে ঘুমিয়ে পড়। এখান থেকে এক পা নড়লে ঠ্যাং ভেঙে বসিয়ে রাখবো, মনে রাখিস। রোদ শুভ্রের শান্ত কণ্ঠে ধমকে ভয় তাড়াতাড়ি চোখ বুজে। শুভ্র রোদের দিকে এক নজর তাকিয়ে ছাদে রাখা প্যাকেট আনতে যায়। অনেক বড় একটা ডেইরি মিল্ক চকলেট। শুভ্র রুমে এসে ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে বেডের কাছে যায়। রোদ গভীর ঘুমে আচ্ছন্ন। শুভ্র আস্তে করে রোদের হাত ধরে বেডের পাশে বসে পড়ে। শুভ্রের দৃষ্টি স্থির এক ধ্যানে তার ছোট ফুলকে দেখছে। কতটাই না নিষ্পাপ তার ছোট ফুল। আর সে কিনা তার ছোট্ট পরিটাকে এতদিন এভাবে আঘাত করেছিল। শুভ্রের চোখ দুটো অসম্ভব লাল। ছেলে না হলে, মেয়ে হলে এতক্ষণে বাচ্চাদের মতো কেঁদে দিত। এত শক্ত মনের মানুষের দুর্বল জায়গা আছে ভাবলে হাসি পায় শুভ্রের। হ্যাঁ, তার দুর্বলতা আছে, আর এই তার সব থেকে দুর্বলতা। তার সামনে কত শান্তির ঘুম ঘুমাচ্ছে। আচ্ছা, তার ছোট্ট ফুল কি জানে তার যন্ত্রণায় একজনে কত রাত নির্ঘুম কেটেছে। শুভ্র রোদের হাতে আলতো চুমু খেয়ে রুম থেকে বেরিয়ে যায়। অনেক কাজ বাকি। তাকে তার মা বাবা রোদের প্রতি হওয়া প্রতিটা অন্যায়ের শোধ নিতে হবে। খুঁজে বের করতে হবে কারা আছে এত বড় ষড়যন্ত্রের পিছনে।
সকাল 7টা, ফজরের নামাজ পড়ে নিজের রুমে বসে আছে রোদ। ফজরের আজান ধ্বনি কানে আসতে ঘুম ভেঙে যায় রোদের। আর মোড়া ভেঙে ঘুম থেকে উঠে বেডে নিজেকে একা শুয়ে থাকতে দেখে আশেপাশে চোখ বোলায়। মনে মনে বলে উঠে উনি, শুভ্র কি তাহলে সারা রাত রুমে আসেনি? রোদ বেড থেকে উঠে দাঁড়ায়, ওয়াশরুম থেকে অজু করে বের হয়ে দরজা খুলে হাঁটা দেয়। নিজের রুমে নামাজ পড়ে তখন থেকে বিছানার উপর বসে আছে। কিছুক্ষণ আগে নীলা ফোন করেছিল, কালকে রাতে নাকি এসেছে, আজকে কলেজ যাবে, তাই রোদকে রেডি হয়ে আসতে বলল। সাথে রুহিকে নিয়েও। রোদ নিজের রুম থেকে বেরিয়ে ড্রয়িং রুমে যায়। বাড়ির সবাই নাস্তা করছে। এখন সকাল 8টা কি 8:30 হবে। রোদ সকালের নাস্তা করে রুহিকে কলেজের জন্য রেডি হতে বলে উপরে চলে আসে। রুহি খাবার টেবিল খাচ্ছে আর রোমানের দিকে অসহায় দৃষ্টিতে তাকিয়ে আছে। রোমান সব কিছু দেখেও না দেখার ভান করে নিচের দিকে তাকিয়ে খেতে থাকে। তাকে দেখে মনে হচ্ছে খাবার খাওয়া ছাড়া আশেপাশে তার কোনো নজর নেই। রুহিও অর্ধেক খাবার খেয়ে খাবার টেবিল থেকে উঠে পড়ে। রুহি রোদ রেডি হয়ে কলেজের জন্য বাড়ি থেকে বের হয়। হেনা বেগমকে বলে বাড়ির বাইরে রাস্তায় এসে দাঁড়ায় রুহি। রোদ রিক্সা দেখে উঠে পড়ে রিক্সায়। সামনে নীলার বাসা। নীলা পথ থেকে তুলে নিবে। রোদ আশেপাশে তাকিয়ে দেখছে রুহি নিজের ফোনে কি যেন করছে খুব মনোযোগ দিয়ে। পথ থেকে নীলাকে রিক্সা তুলে এতদিন পর প্রাণপ্রিয় বন্ধুকে দেখে সব দুঃখ যেন এক নিমিষেই ভুলে যায়। তিনজন এক রিক্সায় বসে, চিকন হওয়ায় সুবিধায় সেরকম সমস্যা হয় না। রিক্সা এসে থামে কলেজ গেটে। তিনজনে রিক্সা থেকে নেমে কলেজের ভিতর যায়। দুপুর 12টা। বাহিরে সূর্যের তাপ প্রখর। ব্যবসা গরমে হাঁসফাঁস করছে রোদ। রুহি নীলা প্রচণ্ড খুশি। কলেজ থেকে সবাইকে ট্যুরে রাঙামাটি নিয়ে যাবে। রোদ এইসব ট্যুর নিয়ে কোনো আগ্রহ নেই। সে আনমনে রাস্তার পাশ দিয়ে হাঁটছে। রুহির চিন্তা হচ্ছে তার ভাইয়া কি যেতে দিবে। রোদ আর তাকে এত দূরে একা একা। শুভ্রের কথা মাথায় আসতে মুখ চুপসে যায়। রুহি ভাইয়াকে কিভাবে রাজি করাবে সেই চিন্তায় মাথায় ধরে যাচ্ছে। তিনজন রিক্সা নিয়ে বাড়ি চলে আসে। বিকাল 3টা 5। রোদ নিজের রুমে বসে আছে। কলেজ থেকে এসে খাবার খাওয়ার জন্য একবার রুম থেকে বের হয়েছিল, তারপর আর রুম থেকে বের হয়নি। হেনা বেগম ট্যুরে যাওয়ার কথা শুনে সাথে সাথে না করে দিছে। কোনোভাবে তার নাতিনদের এত দূরে একা পাঠাবে না। রুহি অনেক বুঝিয়েছে, কিন্তু কোনোভাবে হেনা বেগম রাজি নয়। তার জন্য দুপুর থেকে রুহি না খেয়ে নিজের রুমের দরজা আটকে বসে আছে। তার জেদ একটাই, সে আর রোদ ট্যুরে যাবে মানে যাবেই। রোদ সকাল থেকে শুভ্রকে কোথাও দেখেনি, হয়তো কোনো কাজে আটকে আছে। তার মতো এত বড় নাম করা বিজনেসম্যানের তো বাড়িতে বসে থাকা কাজ নয়। গালে হাত দিয়ে এই সব কিছুই ভাবতেছিল রোদ। এমন সময় নীলা দরজার সামনে দাঁড়িয়ে বলে উঠে, নীলা, তা মহারানী কি এত ভাবছেন গালে হাত দিয়ে? রোদ রুহিকে দেখে গাল থেকে হাত সরিয়ে মুচকি হাসে। নীলাও হেসে রুমে ঢুকে রোদের বেদের পাশে বসে পড়ে। এমন সময় রুহি রোদের রুমে এসে পড়ে। মুখ তার হাসি নেই, মনে হচ্ছে আমাবর্ষা অন্ধকারে ডেকে আসে। রোদ রুহির দিকে তাকিয়ে তপ্ত নিঃশ্বাস ফেলে। রুহিকে হাতে ইশারায় নিজের কাছে ডাকে। রুহি এখনো কিছু খায়নি। আসলে যতক্ষণে তাদের ট্যুরে যেতে না দিবে ততক্ষণে সে কিছুই মুখে দিবে না। এই রুহিটাও হয়েছে বড্ড জেদি। নীলা রোদ রুহি উদ্দেশ্য করে বলে, নীলা,
তোদের কি ট্রুতে যেতে দিবে? রাজি হয়েছে? রোদ রুহির দিকে তাকিয়ে দুপুরে ঘটে যাওয়া সব কিছু বলে। এটাও বলে রুহি এখনো কিছু খায়নি। নীলা চোখ মুখ ছোট ছোট করে বলে, নীলা, তোদের না যেতে দিলে আমাকে যেতে দিবে না কোনো মতেই। নীলা একটু থেমে আবার বলে উঠে, নীলা, এত সহজে হার মেনে নিলে তো চলবে না। তার আগে খেয়ে গায়ে শক্তি সঞ্চয় করে তারপর সবাইকে রাজি করাতে হবে। নীলা রোদ রুহি বুঝিয়ে খাবার খাওয়ায়। যে করেই হোক বাসা থেকে অনুমতি নিবে এবং তারা ট্যুরে যাবে। রুহিও খাবার খেয়ে নেয়। রুহি খাওয়া শেষ হতেই তিনজন মিলে চলে যায় হেনা বেগমের রুমের। অনেক বোঝায় কিন্তু হেনা বেগম নাসর বান্দা রোদ বুলাতে মতো দেয়। তবে শুভ্রের কাছ থেকে অনুমতি নিয়ে যেতে বলছে। শুভ্র যদি যেতে দেয় তো তারা যেন যায়, তা কোনো আপত্তি নেই। সবাই হেনা বেগমের কথায় চুপ হয়ে যায়। হেনা বেগম আর কথা বাড়ায় না। রোদ রুহি নীলা রুম থেকে বেরিয়ে যায়। এখন সবার চিন্তা হচ্ছে শুভ্রের কাছ থেকে অনুমতি কে নিবে। রাত 11টার কাছাকাছি শুভ্র রাত 10টা বাড়িতে আসে। রোদ রুহি নীলা সবাই একসাথে আসে। নীলাও বাড়িতে যায়নি। এখন তাদের চিন্তা হচ্ছে যে শুভ্রকে রাজি করাবে কে। রুহি শুভ্রের কাছে গিয়েছিল ট্যুরে যাওয়ার কথা বলতে, ধমক দিয়ে রুম থেকে বেরিয়ে যেতে বলে। রুহি মুখ ভার করে শুভ্রের রুম থেকে বেরিয়ে আসে। সেই বেশ কিছুক্ষণ ধরে রুহি মাথায় হাত দিয়ে কিছু একটা ভেবে যাচ্ছে, কি করে তার ভাইয়াকে রাজি করানো যায়। 2 দিন মাত্র বাকি আছে। এর মধ্যেই তার ভাইয়াকে যে করেই হোক রাজি করাতে হবে। রুহি কিছু একটা ভেবে হেসে উঠে রোদের দিকে তাকিয়ে বলে উঠে, রুহি, রোদ তুই যাবি ভাইয়া রাজি করাতে? তুই বললে ভাইয়া ঠিকই শুনবে। রোদ বিস্ময় চোখে তাকিয়ে আসে রুহির দিকে। রুহিকে বলে উঠে, রোদ, তোর কি মাথা খারাপ হয়েছে? হ্যাঁ, যেখানে তোর কথায় রাজি হয়নি সেখানে আমি বললে রাজি হয়ে যাবে? রুহি রোদের দিকে তাকিয়ে করুণ কণ্ঠে বলে উঠে, রুহি, রোদ প্লিজ একবার বলে দেখো না, গিয়ে ভাইয়াকে প্লিজ প্লিজ। রুহির কথায় নীলা সাই জানায়। রোদ রাজি হয়। রুহি আর নীলা চাপে বিছানায় থেকে উঠে 3 জন মিলে রোদকে নিয়ে শুভ্রের রুমের সামনে যায়। রোদ হাতে ওড়না পেঁচাচ্ছে, কেমন যেন ভয় লাগছে। শুভ্রের দরজা হাত দিতেই খুলে যায়। দরজা হালকা চাপানো ছিল। রোদ বুকে সাহস নিয়ে রুমে ঢুকে রুমের আশেপাশে তাকাতেই কাউকে দেখতে পায় না। পা বাড়ায় বেলকুনিতে। এদিকে রুহি নীলা বাইরে দাঁড়িয়েছিল। নীলার চোখ পড়ে শুভ্র তার রুমের দিকে আসছে। রুহি নীলা শুভ্রকে দূর থেকে আসতে দেখে সেখান থেকে লুকিয়ে নিজেদের রুমে চলে আসে। শুভ্র নিজের রুমে ঢুকে কারো উপস্থিত টের পায়। ধীরে পায়ে হেঁটে যায়। বেলকুনিতে রোদকে পিছন থেকে দেখে চিনে ফেলে রোদ। ঠোঁট কামড়ে হাসে, কিছুটা দুষ্টুমি সুরে বলে ওঠে, শুভ্র, আজ দেখি পাখি নিজ থেকে শিকারীর কাছে ধরা দিতে আসছে। পাখি কি জানে শিকারী কিন্তু মোটেও ভালো মানুষ নয়। শুভ্রের কথা শুনে সাথে সাথে পিছন ফিরে তাকায় রোদ। শুভ্রকে সামনে দেখে কিছুটা অস্বস্তি পড়ে যায় রোদ। আস্তে করে বলে উঠে, রোদ, সেরকম কিছু না। শুভ্র রোদের দিকে 2 কদম এগিয়ে রোদের নত হওয়া মাথার দিকে ঝুঁকে ফিসফিস করে বলে উঠে, শুভ্র, তাহলে কি ম্যাডাম? আচ্ছা ম্যাডাম, কি চাচ্ছেন? আমি আপনার কাছে যাই? আপনার কিন্তু কোনো সমস্যা নেই। রোদ দ্রুত কণ্ঠে বলে উঠে, রোদ, না, আমি আসলে একটা কথা বলতে এসেছিলাম। শুভ্র বুক কুঁচকে তাকায় রোদের দিকে। শান্ত কণ্ঠে বলে উঠে, শুভ্র, কি কথা?
রোদ আমতা আমতা করে বলে ওঠে, রোদ, আমরা আসলে ট্যুরে যেতে চাই, তাই আপনার অনুমতি লাগবে। দাদি বলছে আপনি যদি যেতে দেন তো যেতে পারবো। শুভ্র গম্ভীর কণ্ঠে বলে ওঠে, শুভ্র, কোনো ট্যুরে যাওয়া হবে না। রোদ মুখ ছোট করে মাথা তুলে তাকায় শুভ্রের দিকে, তাকিয়ে করুণ কণ্ঠে বলে ওঠে, রোদ, প্লিজ যেতে দিন না। রুহি অনেক আশা নিয়ে বসে আছে, ট্যুরে যাবে, প্লিজ রাজি হয়ে যান। 2 দিনের তো ব্যাপার। শুভ্র চুপচাপ রোদের কথা শুনে আস্তে করে বলে ওঠে, শুভ্র, আচ্ছা ঠিক আছে ম্যাডাম, আপনার কথাই না হয় যে অনুমতি দিলাম, কিন্তু তাতে আমার লাভ কি? রোদ কিছু না বুঝে বলে ওঠে, রোদ মানে? শুভ্র পুনরায় বলে ওঠে, শুভ্র, ম্যাডাম, আপনাকে অনুমতি দিলে আমি কি পাবো? আমার লাভ কি? রোদ কিছু না বুঝে তাকিয়ে আছে শুভ্রের দিকে। শুভ্র মুচকি হাসে, তারপর আবার বলে ওঠে, শুভ্র, যেতে দিব, তবে একটা শর্ত আছে। রোদের চোখ বড় বড় হয়ে যায়, এ কেমন লোকের পাল্লায় পড়ল? অনুমতি দিবে তাতেও লাভ খুঁজে, শর্ত রাখে, কেমন লোক রে বাবা? রোদ আস্তে করে বলে ওঠে, রোদ, কি শর্ত? শুভ্র রোদের দিকে তাকিয়ে ঠোঁট কামড়ে হাসে, তারপর রোদের দিকে ঝুঁকে ফিস করে বলে ওঠে, শুভ্র, কিস মি। রোদ চোখ বড় বড় করে তাকায় রোদের দিকে। সি, তাহলে এই লুচ্চা লোকের সবসময় লুচ্চামির ধান্দা। সি। রোদ নাক মুখ ছিটকে ফেলে। রোদকে এরকম করতে দেখে শুভ্র বলে ওঠে, শুভ্র, যদি ট্যুরে যেতে চাও তো আমার শর্ত মানতে হবে, তা না হলে কোথাও যাওয়া হবে না। রোদ রেগে গিয়ে বলে ওঠে, রোদ, লজ্জা করে না এইসব বলতে? অসভ্য লোক। শুভ্র হাসে, তারপর বলে, শুভ্র, আমি ফ্রিতে কারো উপকার করি না। যদি রাজি থাকো বলো, যেতে দিব। রাজি না হলে নাই। রোদ যেন আরও রেগে যায়, রাগে তেতে উঠে বলে, রোদ, লাগবে না, আপনার অনুমতি যাব না ট্যুরে, অসভ্য লোক। বলে গট গট পা ফেলে রুম থেকে বেরিয়ে যায়। রোদ যেতেই শুভ্র শব্দ করে হেসে দেয়। সে আসলে রোদের সাথে এতক্ষণ মজা করছিল। ট্যুরে না যেতে দেওয়া বাহানা মাত্র। শুভ্র ভালো করেই জানে এই নারীর দ্বারা কখনোই নিজ থেকে এইসব হবে না। রোদ রেগে রুমের বাইরে এসে নিজের রুমের দিকে যায় শুভ্রকে গালি দিতে দিতে। সকালে 8:10। শুভ্র সকালে গোসল করে রেডি হচ্ছিল। আয়নার সামনে দাঁড়িয়ে পিছনে আরও উপস্থিত দেখে পিছন ফিরে তাকায়। রোদকে সকাল সকাল নিজের রুমে দেখে অবাক হয়। রোদ হুট করে এসে শুভ্রের গলা জড়িয়ে পায়ের ওপর পা রেখে, লম্বা ছোট্ট, হাওয়াতে শুভ্রের সমান হতে পারে না। শুভ্র এক হাত দিয়ে কোমর শক্ত করে ধরে উপরে তুলে। রোদ টুপ করে চুমু খায় শুভ্রের গালে। শুভ্র হতবাক, পুরো শরীর বেয়ে শীতল হাওয়া বইছে, তরতর করে কাঁপছে। শুভ্র রোদ হঠাৎ কারো চিৎকারে মাথা ঘুরিয়ে পিছনে তাকায়। সামনে নিলয়কে ফ্লোরে পড়ে থাকতে দেখে রাগে চোয়াল শক্ত করে বিড়বিড় করে বলে ওঠে, শুভ্র, শালা আসার আর সময় পায় না।